বাবা লক্ষ্মী মেয়ে থাকবে কিন্তু। কথা ভ্রু কুচকে বলল। কিন্তু আমি তো লক্ষ্মী। আশাদ হাসি মুখে বলল। সেটা তো জানিস না। আর শোনো, ওরাকে ডিস্টার্ব করবে না কিন্তু। কথা কিছু বলতে যাবে তার আগেই ওরা বাতসে দিয়ে বলল। কি যে বলেন না আপনি, কথা আবার কখনো আমায় ডিস্টার্ব করতে পারে নাকি? আশাদ ওরার গালে হাত রেখে বলল। কথার খেয়াল রেখো, আর প্লিজ বাইরে যেতে হলে আমাকে নিয়ে যেও। ওরা আশ্বাস দিয়ে বলল। আপনি চিন্তা করবেন না, আমি বাড়িতেই থাকবো। ওই ঘটনার পর থেকে ওরার সিকিউরিটি নিয়ে বাড়তি সতর্ক হয়ে গেছে আশাদ। নওশীন ছাড়াও এই পৃথিবীতে আরো অনেক মানুষ থাকতে পারে যারা আশাদের ক্ষতি করতে চায়, আর আশাদের ক্ষতি করার অন্যতম একটা উপায় হলো তার স্ত্রীকে কষ্ট দেওয়া। আশাদ তাই এইবারই সিকিউরিটির দায়িত্বে থাকা গার্ডদের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে ওরার জন্য নিয়োগ দেওয়া হচ্ছে একজন বলশালী বডিগার্ড। ওরা যখন বাইরে যাবে তখন তার কাজ হবে ছায়ার মতো তাকে অনুসরণ করা। আরশাদ চলে যাওয়ার পর ওরার বাকি দিনটা কাটলো কথাকে নিয়ে। পুরোটা বিকেল জুড়ে ওরা কথাকে বই পড়ে শোনালো। কথা ঠিক আরশাদের বই পড়ার শখটা পেয়েছে। ডিজনির রূপকথার গল্পের তার নিজস্ব ছোটখাটো একটা কালেকশন আছে। কথার বইগুলো নিয়ে ওরা আরশাদের লাইব্রেরিতে রাখলো। তার বেশিরভাগ বইগুলোই পাতলা পাতলা, তাই বেশি জায়গা নেয়নি। বই পড়া শেষে ওরাকে দায়িত্ব দেওয়া হলো কথার এক গাদা পুতুলের সবগুলো চুল বেঁধে দেওয়া। ওরাও আগ্রহ নিয়ে চুল বাঁধছে। চুল বাঁধা শেষে কথা পুতুলদের জামা বদলে দিচ্ছে। আজকালকার বাচ্চারা পুতুল নিয়ে বেশিক্ষণ খেলতে পারে না। একটা নির্দিষ্ট সময়ে তাদের মোবাইল ফোন অথবা টিভি চাই। কথাও ব্যস্ত হয়ে গেল মোবাইলে গেম খেলতে। ওরা কি করবে ভেবে না পেয়ে নিজেও মোবাইলটা নিয়ে বসলো। ফেসবুকে ঢুকতেই সবার আগে চোখে পড়ল আরশাদের নতুন পোস্ট। সাদাত করিমের গল্প তার পছন্দ হয়েছে। সিনেমাটার সঙ্গে সে চুক্তিবদ্ধ হয়ে গেছে। নতুন সিনেমার নাম বর্ষা। আরশাদ কন্ট্যাক্ট পেপারে সই করছে এমন একটা ছবি সে পোস্ট করেছে। ওরা তার পোস্টটা শেয়ার দিয়ে ক্যাপশনে লিখল, কংগ্রাচুলেশন সুপারস্টার। সাইনিং পর্ব শেষেও আরও কিছু আনুষ্ঠানিকতা থাকে। দীর্ঘদিন আরশাদের ম্যানেজার থাকার সুবাদে এটা ওরার অজানা নয়। কিছুটা সময় নিয়ে সাজতে বসে গেল। কথাকে অবশ্য চোখের আড়াল করেনি। কথা তাদের ঘরের বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখছে। ডিজাইনারদের শাড়ির এই এক সুবিধা, শাড়ির সঙ্গে ব্লাউজও থাকে। সাইজটা নিজে থেকে কম বেশি করা যায়। ব্লাউজ বানাতে আলাদা করে ঝামেলা করতে হয় না। শাড়ি পরা শেষে ওরা কথাকে উদ্দেশ্য করে বলল, আমায় কেমন লাগছে কথা? কথা মুগ্ধ গলায় বলল, তোমাকে একদম বেলার মতন লাগছে। বেলাকে? কথা অবাক গলায় বলল, তুমি বেলাকে চেনো না? বিউটি অ্যান্ড দ্য বিস্টের প্রিন্সেস। এরকম হলুদ ড্রেস পরে সব সময়। ও আচ্ছা, এবার চিনেছি। ওরা ড্রেসিং টেবিলের সামনে সাজতে বসে গেল। খুব বেশি একটা সাজলো না অবশ্য। চোখে কাজল, কপালে ছোট্ট একটা কালো টিপ। ঠোঁটে লিপস্টিক দিতে গিয়েও দিল না ওরা। তার ঠোঁটের রং এমনিতেই গোলাপি, সেজন্য খুব একটা কৃত্রিম রং ব্যবহার করে না। কানে বড় একটা রূপার দুল পরল ওরা। গলায়ও সুন্দর একটা রূপার হার পরল। আচমকা আরশাদের ফোন এলো। ওরা ফোন রিসিভ করে কিছু বলতে যাবে তার আগেই আরশাদ হড়বড় করে বলল, শোনো ওরা, তুমি কথাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিও। নিজে খাবে না কিন্তু। আর কথাকে ঘুম পাড়িয়ে ওর ঘরেই বসে থাকবে, বাইরে বের হবে না। ওরা সন্দেহজড়িত কণ্ঠে বলল, আপনি কি করতে যাচ্ছেন বলুন তো? সেটা না হয় নিজে দেখলে। কথাকে ঘুম পাড়িয়ে আধা শোয়া হয়ে রইল ওরা। এই কোন যন্ত্রণায় পড়া গেল? একই ঘরে বসে থাকতে হবে, ঘরের বাইরে যাওয়া যাবে না। আর সাথে পাগলামোর সত্যি কোনো অন্ত নেই। তবে তার এই ছোট ছোট পাগলামি মুগ্ধতা ছড়ায় অরার মাঝে। অপেক্ষা করতে করতে অরার চোখ দুটো কখন যে লেগে এসেছে সে নিজেও জানে না। ঘুম ভাঙলো রিংটোনের আওয়াজে। মোবাইলের স্ক্রিনে ভেসে উঠেছে কাঙ্ক্ষিত মানুষটারই নাম। অরা ফোন রিসিভ করতে আরশাদকে কোনো কথার বলার সুযোগ না দিয়ে বলল, কোথায় আপনি? আপনার জন্য অপেক্ষা করতে করতে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আরশাদ অপর প্রান্ত থেকে হালকা গলায় বলল, কথা ঘুমিয়েছে? হুম। তাহলে সোজা সাথে চলে এসো। অন্য কোনো রুমে যাবে না কিন্তু, বিশেষ করে আমার রুমে। আসছি। কথার ঘর থেকে বের হওয়ার আগে ওরা বাথরুমের আয়নায় একবার গিয়ে নিজেকে দেখে এলো। আজ তাকে কেমন লাগছে? আরশাদ তাকে এই রূপে পছন্দ করবে তো? সিঁড়ির কাছে পৌঁছে চমকে গেল ওরা। সিঁড়ি জুড়ে লাল গোলাপের পাপড়ির ছড়াছড়ি। মনে হচ্ছে কেউ যেন লাল কার্পেট বিছিয়ে তাকে আমন্ত্রণ জানাচ্ছে। ওরা স্যান্ডেল খুলে খালি পায়ে সিঁড়ির উপর পা রাখলো। প্রত্যেকটা সিঁড়ির দুপাশে মোমবাতি। গোলাপের সৌরভের সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন বেলি ফুলের ঘ্রাণ ভেসে আসছে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ওরা বুঝতে পারলো বেলি ফুলের ঘ্রাণটা আসছে মোমবাতি থেকে। এগুলো তাহলে সুগন্ধিযুক্ত মোমবাতি। মুচকি এসে ওরা এগিয়ে গেল ছাদের দিকে। ছাদে পা রাখতেই অরার বিস্ময়ের সকল সীমানা ছাড়িয়ে গেল। পুরোটা ছাদ জুড়ে বিভিন্ন সাইজের অসংখ্য মোমবাতি। কতগুলো মোম আছে এখানে? কয়েকশো তো হবেই। গোলাপের পাপড়ির কোমলতা এখনো পায়ের নিচে টের পাচ্ছে ওরা। মেঝের দিকে চোখ পড়তেই আরেকবার বিস্মিত না হয়ে পারল না সে। এত বিশাল ছাদের পুরোটা জুড়ে লাল গোলাপের পাপড়ি আর সাদা রঙের বেলুন। লাল সাদার কম্বিনেশনটা সত্যিই মনোমুগ্ধকর।
ছাদের ঠিক মাঝখানটায় ছোট্ট একটা টেবিল, টেবিলের দুপাশে দুটো চেয়ার, আর ওপরে মোমবাতি আর ফুলের ছড়াছড়ি। টেবিলের উপর বড় একটা ট্রে, সেই ট্রে আবার বিশাল সাইজের ঢাকনা দিয়ে ঢাকা। ওরা সেদিকে এগুতেই যাচ্ছিল, তার আগে কারো বাহুটোরে আটকা পড়ে গেল। আরশাদ আচমকা পেছন থেকে জড়িয়ে ধরেছে তাকে। ওরা ঝলমলে গলায় বলল, আপনি কি পাগল? আরশাদ ওরার কানে কানে ঠোঁট নিয়ে শান্ত গলায় বলল, কিছুটা। কেন, তুমি জানো না? ওরা এবার আরশাদের দিকে ঘুরল। খয়েরি রঙের পাঞ্জাবি, পরিপাটি চুল আর ঠোঁটে লেগে থাকা এক চিলতে হাসিতে তাকে আজ অনন্য সুন্দর লাগছে। হাজার হাজার মেয়েরা শুধুই এই মানুষটার প্রেমে হাবুডুবু খায় না। ওরার ভাবতেই অবাক লাগে মানুষটা নাকি তার একান্ত ব্যক্তিগত। ওরার দিকে তাকিয়ে কোথায় যেন হারিয়ে গেছে আরশাদ, কোনো এক প্রবল ঘোরের মাঝে। সে ঘোর কাটিয়ে ওঠা তার পক্ষে অসম্ভব ব্যাপার। আরশাদ ঘোরগ্রস্ত কণ্ঠে বলল, এত সুন্দর কেন তুমি? কেউ কি করে তোমাকে ভালো না বেশি থাকতে পারে? লজ্জায় ওরা চোখ দুটো বুজে মাথা রাখলো আরশাদের বুকে। সে যে এতটা লজ্জা পেতে পারে আগে কখনো বোঝেনি। আরশাদের এমন কর্মকাণ্ড তার মধ্যকার লজ্জা দিন দিন যেন বাড়িয়ে দিচ্ছে। আরশাদ সুযোগ হাতছাড়া করলো না। তৎক্ষণাৎ ওরাকে জড়িয়ে ধরে তার ঘাড়ে একটা চুমু খেয়ে নিল। তড়িৎ গতিতে কেঁপে উঠল ওরা। আরশাদ যদি এমনই হুটহাট চুমু খেতে শুরু করে তাহলে তাকে আর এই পৃথিবীতে থাকতে হবে না, অন্য কোনো গ্রহে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করতে হবে। কিছুটা সময় ঠিক এইভাবে থেকেই আরশাদ আলতো হাতে তার বুক থেকে অরার মুখটা তুলে ধরে বলল, কেমন সাজিয়েছি বলো তো? অরা বিস্মিত গলায় বলল, এত সব আপনি একা করেছেন? আরশাদ অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, তোমার সারপ্রাইজ আমি ছাড়া আর কে প্রিপেয়ার করবে? শুধু শুধু এত কষ্ট কেন করতে গেলেন? আজকে কোনো স্পেশাল ডে? আরশাদ অরার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, না, কিন্তু মানুষটা স্পেশাল। স্পেশাল মানুষের জন্য স্পেশাল ব্যবস্থা তো করতেই হয়। অরা মুচকি হাসি হেসে বলল, আমাদের ছাদটা তো চেনাই যাচ্ছে না, ছাড়ুন তো একটু ঘুরে দেখি। আরশাদ ভ্রুকুচকে বলল। আরশাদ অরার হাতটা শক্ত করে ধরে রেখে পুরো ছাদটা ঘুরে দেখালো। মোমবাতির আলোয় আলোকিত হয়ে আছে প্রতিটা কোণা, সেই সঙ্গে ছাদ জুড়ে লাল সাদার খেলা। অরার চোখে ফুটে উঠল মুগ্ধতার ঝলক। তার ঠোঁট জুড়ে প্রচ্ছন্ন এক হাসি। হাসিটা দেখে আরশাদের মনে হচ্ছে এতক্ষণে তার কষ্ট সার্থক হয়েছে। ছাদের দোলনাটাও সুন্দর করে সাজিয়েছে আরশাদ। লাল আর সাদা রঙের কাপড় দিয়ে সুন্দর করে রডগুলো ঢেকে দিয়েছে, আর বসার জায়গাটাতেও ছোট ছোট লাল রঙের কুশন। দুজনে গিয়ে বসলো দোলনাটায়। আরশাদ এখনো ধরে আছে অরার হাতটা। প্রশান্তিময় নীরবতার হাওয়ায় দুজনেই গা ভাসালো। অন্যান্য সময় নীরবতা অসহ্যকর বলে মনে হয় আরশাদের কাছে। কেবল নীরবতা কাটিয়ে ওঠার জন্যে অহেতুক কথা বলার প্রয়োজন মনে হয়। তবে অরার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত কোনো নিয়ম মানে না। এই মুহূর্তগুলো কথার মাঝেও সুন্দর, নীরবতাও সুন্দর। কিছুটা সময় পর আরশাদ নীরবতা ভঙ্গ করে ব্যস্ত ভঙ্গিমায় বলল, শোনো ওরা, এভাবে বসে থাকলে চলবে না। আজ রাত কিন্তু আমাদের অনেক কাজ। ওরা অবাক হয়ে বলল, কি কাজ? ক্যান্ডেল লাইট ডিনার করব, তারপর তারপর কি? আরশাদ ঠোঁটে ফুটে ওঠা হাসি লুকানোর চেষ্টা করে বলল, না থাক, লজ্জা পাবে। ওরা জেদ ধরে বলল, বলুন তো আপনি। আরশাদ দুষ্টুমি মাখা গলায় বলল, তারপর ক্যান্ডেল লাইট বাসর করব। তরঙ্গের ন্যায় কি যেন একটা খেলে গেল ওরার শরীর জুড়ে। লজ্জায় তার গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। এসব কি ধরনের কথা? আরশাদের কথাবার্তা আর কাজকর্ম দিন দিন বড্ড লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। ওরা লজ্জা রাঙা মুখটা লুকানোর ব্যর্থ চেষ্টা করে বলল, ছি, অশুভ একটা। আরশাদ হেসে বলল, আমি অসভ্য? সিরিয়াসলি? বিয়ের বছর পেরিয়ে গেল, বউটাকে টাচ পর্যন্ত করলাম না, আর আমি নাকি অসভ্য? একদম মিথ্যে বলবেন না। বছর কোথায় পেরিয়েছে, 6 মাস পেরিয়েছে মাত্র। ওই একই কথা। এরকম আর একটা 6 মাস পেরিয়ে গেলেই তো 1 বছর। আমিও তো ভালো মানুষ না যে আর একটা 6 মাস ওয়েট করব। অনেক ওয়েট করেছি। অন্যদিকে মুখ ফিরিয়ে নিল ওরা। নিজের রক্তিম গাল দুটো আরশাদের থেকে আড়াল করে রাখবার বৃথা চেষ্টা। এই মানুষটার হঠাৎ কি হলো? 2 দিন আগেও তো ভদ্র ছেলের মতো আমার সঙ্গে কথা বলতো, গল্প করতো, সিক্রেট সিক্রেট খেলতো, আর সেই একই মানুষটা আজ শুরু করলো কেবল অশুভের মতো কথা বলে যাচ্ছে। আরশাদ বাঁকা হাসি হেসে বলল, আবার লজ্জা পাওয়া শুরু করলে? ওরা মুখটা অন্যদিকে ফিরিয়ে রেখে জড়ানো গলায় বলল, এইসব কথা শুনলে তো যে কেউ লজ্জা পাবে। যে কেউ লজ্জা পেলে তো হবে না, তুমি পেলেই চলবে। আরশাদ দেখছে ওরার লজ্জা সেসব আর নামিয়ে নিচ্ছে না। না, এভাবে চলতে থাকলে তো আজ রাতের প্ল্যান সমস্ত ভেস্তে যাবে। আরশাদ তাই ওরাকে সহজ করার উদ্দেশ্যে বলল, এবার চলো, আর অনেক ক্ষুধা লেগেছে। আরশাদ ওরাকে যত্ন করে হাত ধরে নিজ হাতে সাজানো টেবিলের কাছে নিয়ে এলো।
চেয়ার টেনে ইশারায় বসতে বলল তাকে। ক্রমেই আরশাদের কাজকর্মে হতবাক হয়ে যাচ্ছে। ছেলেটাকে একটু আগেও মনে হচ্ছিল চরম অসভ্য, আর এখন মনে হচ্ছে ভদ্র সভ্য জেন্টলম্যান। আরশাদ গিয়ে অরার মুখোমুখি থাকা চেয়ারটায় বসলো। ধীর স্থির ভঙ্গিতে ট্রের উপর থেকে বড় ঢাকনাটা তুলে দিল। স্টেক, ম্যাশড পটেটো আর সালাদ, সেই সঙ্গে আরও আছে আপেলের জুস। আরও একবার অবাক না হয়ে পারল না ওরা। কবে যেন একদিন ওরা বলেছিল তার স্টেক খেতে ভালো লাগে, সেই কথাটা এখনও মনে করে রেখেছে আরশাদ। আরশাদ অরার প্লেটে স্টেক তুলে দিতে দিতে বলল, কেমন হয়েছে বলবে কিন্তু। ওরা হতবিহ্বল কণ্ঠে বলল, আপনি রান্না করেছেন? এই জন্য তো এতটা সময় লাগলো। সাংঘাতিক, শুধু শুধু এত কষ্ট কেউ করে? শুধু শুধু না, ওরা কেন করছি আগেও বলেছি। ছুরি কাঁটা চামচের সাহায্যে আরশাদের তৈরি করা স্টেক মুখে নিল ওরা। মুহূর্তেই মনে হলো যেন মুখের ভেতর উৎসব চলছে, স্বাদের উৎসব। কতগুলো ফ্লেভারে সঠিক মিশ্রণ ঘটিয়েছে আরশাদ। মনে হচ্ছে কোনো প্রফেশনাল বাবুর্চির হাতের রান্না। যে গুণী তার আসলে সব দিক থেকেই গুণ থাকে। আরশাদ বলল, কেমন হয়েছে? ওরা মুগ্ধ গলায় বলল, দারুণ, মানে মনে হচ্ছে অমৃত খাচ্ছি। আরশাদ অবিশ্বাসের ভঙ্গিতে বলল। এতটাও ভালো হয়নি। ওরা ভ্রুকুচকে কিন্তু মুখে হাসি নিয়ে বলল, নিজের প্রশংসা সহ্য হয় না, না? যখন কেউ আপনাকে সুপারস্টার বলে তখন আপনি ঠিক এভাবেই বলেন, না না আমি কোনো সুপারস্টার না। আরশাদ জুসের গ্লাসে চুমুক দিয়ে বলল, আসলে তো রান্নার ইন্সপিরেশন আমি তোমার কাছ থেকে পেয়েছি। আমার কাছ থেকে? কিন্তু আমি তো খুব একটা রান্না করি না। যতটুকুই করো খুব উৎসাহ নিয়ে করো, আর সেটা খেতেও দারুণ। ওরা হাসি মুখে বলল, তাই নাকি? তা আর কি কি শিখেছেন আমার কাছ থেকে? আরশাদ দুষ্টুমি ভরা গলায় বলল, সেটা বলতে গেলে তো রাতটা শেষ হয়ে যাবে। আর ট্রাস্ট মি, আজকে রাতে অনেক প্ল্যান আসছে, তোমাকে তো বললামই। হিমবাহের ন্যায় জমে গেল ওরা। আবারও অসভ্যতা শুরু করেছে ছেলেটা। এবার আর তাকে সেই সুযোগটাই দেওয়া যাবে না। ওরা তাই প্রসঙ্গ পাল্টে বলল, আমি আপনার কাছ থেকে কি শিখেছি বলবো? বলো। কি করে নিজেকে ভালোবাসতে হয়। আরশাদ কিছুটা অবাক হয়ে বলল, আমি নিজেকে খুব ভালোবাসিনি। সেই জন্যই তো শিখেছি। নিজেকে ভালোবাসতেন বলেই তো এতগুলো দিন কষ্ট পেয়েছেন। সব কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় হলো নিজেকে ভালোবাসা। আরশাদ ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, ওসব কথা আজ আর না বলি। আচ্ছা, আজ আমার কেন জানি ওই দিনটার কথা খুব মনে পড়ছে, কোন দিন? যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। ঠিক হলুদ রঙের একটা জামা পরেছিলে তুমি। আপনার মনে আছে? আরশাদ মজার ছলে বলল, ভেবো না, লাভ এট ফার্স্ট সাইট হয়েছিল বলে মনে আছে। আমার মেমোরি এমনিতে ভয়ঙ্কর। ওরা স্মৃতিকাতর হয়ে বলল, সেদিন খুব নার্ভাস ছিলাম জানেন। আমি যে পরিস্থিতিতে বেড়ে উঠেছি তাতে সিনেমা দেখার কোনো সুযোগ আমার ছিল না। আমাদের ওইদিকে অবশ্য সিনেমা হলও তেমন একটা ছিল না। ঢাকায় আসার পরেও সিনেমা দেখার সুযোগ হয়নি। আমি যে এতিমখানায় থাকতাম না, ওখানে একটা টিভি ছিল। ওখানে সন্ধ্যায় সবাই একসঙ্গে টিভি দেখতে বসতাম। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আপনার অ্যাড দেখাতো, সব থেকে বেশি দেখাতো পেপসির অ্যাডটা। আমি তো আপনাকে নামে চিনতাম না, চিনতাম পেপসির অ্যাডের নায়ক হিসেবে। আরশাদ হেসে ফেলে বলল, আর এই কথাটা আজ জানতে পেরেছি। ওরাও হাসি মুখে বলল, যখন আপনার ম্যানেজার ছিলাম তখন সাহস ছিল না কি এই কথা বলার। তারপর শুনুন না কি হলো। ওরা চোখ দুটো জলজল করছে, মনে হচ্ছে যেন পুরনো দিনগুলোর প্রতিচ্ছবি তার চোখেই ভেসে উঠেছে। আরশাদ বলল, বলো। তারপর যখন কথাটা বলতে গিয়েই থেমে গেল ওরা। তারপর নওশিন তাকে আরশাদের ম্যানেজার হবার প্রস্তাব দেয়, কিন্তু এই মুহূর্তে নওশিনের প্রসঙ্গটা আনতে তার ইচ্ছে করছে না, তাই চুপ করে রইল ওরা। আরশাদ যথেষ্ট বুদ্ধিমান ছেলে, সে ঠিকই বুঝে ফেললো ওরার মনের কথাটা, তাই সহজ গলায় বলল, বুঝেছি, তারপর থেকে বলো। ওরা মুচকি হাসি হেসে বলল, আমি জানতাম আরশাদ হক নামের কোনো বিশাল সুপারস্টারের ম্যানেজার হতে হবে আমায়। আমায় সেভাবেই ট্রেনিং দেওয়া হচ্ছিল। এক আন্টি আমায় স্পিচ নিয়ে ট্রেনিং দিচ্ছিলেন, কারণ তখনও আমি আঞ্চলিক টোনে কথা বলি। ট্রেনিং সেন্টার টিভিতে হঠাৎ ওই অ্যাডটা দেখালো। আন্টি বলল, ওই দেখো তোমার বস। আমি তো রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। এই পেপসির অ্যাডের নায়কই নাকি শেষমেশ আমার বস। সেদিন নার্ভাস ছিলে, এটা সত্যি। তোমার চোখে মুখে নার্ভাসনেস দেখতে পাচ্ছিলাম। আমি মনে মনে ভাবছিলাম, এতটুকু একটা মেয়ে কি করে আমার ম্যানেজার হবে। ওরা আটকে উঠে বলল, আমি মোটেও এতটুকু একটা মেয়ে ছিলাম না। আরশাদ সোজাসাপটা ভাবে জবাবে বলল, তুমি এখনো এতটুকু একটা মেয়েই আছো। ওরা চুপ করে রইল, কি বলবে ঠিক বুঝতে পারছে না, তাই কোনো উপায় না দেখে স্টেকে মনোযোগ দিল।
আরশাদ হঠাৎ কোমল স্বরে বলল, ওরা? হুম? আরশাদ অন্যমনস্ক ভঙ্গিতে বলল, আমি অন্ধকারে হারিয়ে গেছিলাম জানো। আমার এত চাকচিক্যময় জীবন, সাকসেসফুল ক্যারিয়ার, সব কিছুই অর্থহীন বলে মনে হতো। ইচ্ছে হতো ছুটে কোথাও পালিয়ে যাই, যেখানে কেউ বিরক্ত করতে পারবে না আমাকে। ইচ্ছে হতো এভাবে তিলে তিলে শেষ না হয়ে নিজেকে একেবারে শেষ করে ফেলি। বুকে ধক করে একটা ধাক্কা খেলো ওরা। এসব কথা শুনলেও তার আত্মা কেঁপে ওঠে, অথচ কি নিঃসংকোচে তা বলে যাচ্ছে আরশাদ। শুধু বলছেই না, একটা সময়ে তা অনুভবও করেছে। ওরা বাদ সেধে বলল, এইসব কি কথা বলছেন আপনি? পুরোটা তো আরশাদকে বলার সুযোগ দিয়ে চুপ করে রইল ওরা। আরশাদ টেবিলের অপর প্রান্ত থেকে ওরার একটা হাত ধরে মোহনীয় কণ্ঠে বলল, আমার অন্ধকার জীবনটা অন্ধকারে রয়ে যেত যদি কোনোদিন তুমি না আসতে। আমার জীবনে তুমি তো সেই কবে এসেছো। কখনো ম্যানেজার থেকে বেশি কিছু ভাবিনি তোমাকে, কিন্তু আমাদের এই বিয়েটা সব বদলে দিল। তোমার সাথে থাকতে থাকতে, তোমার কথা শুনতে শুনতে, তোমাকে নিজের কথা শোনাতে শোনাতে সব কেমন যেন বদলে গেল। অন্ধকার জীবনে আচমকা হাজার হাজার মোমবাতি জ্বলে গেল। আমি আবারও পথ খুঁজে পেলাম। ইউ হেল্ড মি। ওরার চোখে যেন জল চলে এলো। প্রথম জীবনে সে প্রচুর অপমান আর বঞ্চনার শিকার হয়েছে। সেই যন্ত্রণাদায়ক স্মৃতিগুলো আজও মাঝে মধ্যে দুঃস্বপ্ন হয়ে ধরা দেয়। অথচ তার দ্বিতীয় জীবনটাই যে এতটা সুখময় হবে কে জানতো। কে জানতো এত এত সুন্দর অনুভূতি দিয়ে আরশাদ ভরিয়ে দেবে তার মনটাকে। কে জানতো সুপারস্টার আরশাদ হক যে কাউকে পরোয়া করে না, সে কিনা নিজের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ আসনটা তার জন্য ছেড়ে দেবে। ওরা সাবধানে তার চোখে জল মুছে বলল, আজ একটাও সিক্রেট বলবেন না? আজ তুমি বলো। বললাম তো আমার অন্য প্ল্যান আছে। ওরা মুচকে এসে অন্যরকম গলায় বলল, আমি না ভালোবাসায় বিশ্বাস করতাম না, একেবারেই না। আমার মনে হতো ভালোবাসা কেবলই লোক দেখানো একটা জিনিস। পৃথিবীতে এত এত মানুষ, অথচ দুটো মানুষ কি করে একে অপরের প্রেমে পড়বে? আমার সিক্রেট হলো আপনি আমায় ভালোবাসায় বিশ্বাস করিয়েছেন। আরশাদ ক্লান্ত ভঙ্গিতে নিঃশ্বাস ফেলে বলল, তাও ভালোবাসি কথাটা মুখ খুলে বলবে না? বাসি তো, সেটা আপনিও জানেন। হুম, এভাবে না, সুন্দর করে বলো। অন্য আরেকদিন বলি। আরশাদ মেকি ধমকের সুরে বলল, একদম না, আজকেই বলতে হবে। ওরা লজ্জা শরমের মাথা খেয়ে বলল। আই লাভ ইউ। আরশাদের সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল, গায়ে কাটা দিয়ে গেল। এমনটা কেন হচ্ছে? এমন তো নয় যে সে জানে না ওরার ভালোবাসার কথা। প্রতিটা মুহূর্ত সে মেয়েটার দু চোখে নিজের জন্য নির্ভেজাল ভালোবাসা দেখতে পায়। তবুও আজ তার নিজের মুখে কথাটা শুনে যেন আরশাদের সকল অপেক্ষার অবসান ঘটল। আরশাদ প্রচ্ছন্ন হাসি হেসে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, উঠো। ওরা কিছুটা ভয় পেয়ে বলল। কোথায় নিয়ে যাবেন? আরশাদ তাকে চোখ মেরে বলল, আপাতত কোথাও না। অরার হাত ধরে আরশাদ তাকে নিয়ে এলো তার অর্গানিক গার্ডেনের কাছে। এই বাগানের চারপাশটাও মোমবাতি দিয়ে সাজানো। বাগানের মাঝে আরশাদ লুকিয়ে রেখেছিল বড়সড় একটা হলুদ গোলাপের তোড়া। ফুলের তোড়াটা বের করে এনে এসে অরার হাতে ধরিয়ে দিল। ফুল জিনিসটাই এমন, মানুষ যেমন পরিস্থিতিতে থাকুক না কেন, এই জিনিসটা হাতে পেলেই তার মন ভালো হয়ে যায়। ফুল পেয়ে অরার ঠোঁটে চড়া একটা হাসি ফুটে উঠল। চোখ দুটো বুজে ফুলের সুবাস নিল সে। আরশাদ প্রাণ ভরে দেখছে তার হৃদয়ে বসবাসকারিণীকে। হলুদ জামদানিতে অরাকে আজ এমনিতে একটা হলুদ ফুলের মতো লাগছে, তার উপরে তার হাতে হলুদ গোলাপের তোড়া। মনে হচ্ছে যেন এক ফুলের হাতে আরেক ফুল। অরা হঠাৎ কি যেন মনে করে বলল, হলুদ গোলাপটা বন্ধুত্বের প্রতীক। আরশাদ স্বাভাবিক ভঙ্গিতে বলল, তুমি তো আমার বন্ধুই। কেন লাল গোলাপ পাওনি বলে মন খারাপ করলে? না মানে। অরা আর কিছু বলে ওঠার আগেই আরশাদ বাগানের মধ্যে থেকে আরেকটা গোলাপের তোড়া বের করলো। এবারের গোলাপের রং টকটকে লাল, যে লাল কেবলই ভালোবাসার প্রতীক। এবার অরা নিজেকে ধরে রাখতে পারল না, আনন্দে খিলখিল করে হেসে উঠল। আরশাদের নেশাক্ত দৃষ্টি আটকে গেল অরার হাসিটার দিকে। ভাবতেই অবাক লাগে হাসিটা তার, শুধুমাত্রই তার। অরার খুব কাছাকাছি চলে এলো আরশাদ। যতটা কাছে গেলে তার নিঃশ্বাসের শব্দ টের পাওয়া যাবে, ঠিক ততটা কাছে। হাসি থামিয়ে এবার স্বাভাবিক হলো অরা। তার চোখ দুটো আটকে আছে আরশাদের চোখের দিকে। অরা প্রাণপণ চেষ্টা করে তার দৃষ্টি সরিয়ে নিতে, তবে ব্যর্থ হচ্ছে বারবার। নেশাগ্রস্তরা যেমন চাইলেও নেশার জগৎ থেকে বেরিয়ে আসতে পারে না, অরার অবস্থা হয়েছে ঠিক তেমন। আরশাদ একটু একটু করে এগিয়ে আসছে তার দিকে। অরার হৃদস্পন্দন বেড়েই চলেছে। সে শক্ত করে শাড়ির আঁচল চেপে ধরল। আরশাদ অরার কানের সঙ্গে ঠোঁট মিশিয়ে দিয়ে ফিসফিস করে বলল, উইল ইউ ড্যান্স উইথ মি? অরা চমকে উঠে বলল, কিন্তু আমি তো নাচতে পারি না। না পারলেও নাচতে হবে ওরা। একটা সোলো রোমান্টিক ড্যান্সও আছে। নিজের ফোনে একটা গান প্লে করে দিল আরশাদ।
কোন গানে সে অরার সঙ্গে নাচবে সেটাও আগে থেকে ঠিক করে রেখেছিল। অরার হাত থেকে ফুলের তোড়াগুলো নিয়ে দোলনার উপর রাখলো। এরপর তার খুব কাছাকাছি এগিয়ে গিয়ে নিজের বাম হাতটা রাখলো অরার উন্মুক্ত কোমরে, আর অরার ডান হাত রাখলো নিজের কাঁধের উপরে। নিজের ডান হাতটা দিয়ে অরার বাম হাত শক্ত করে আঁকড়ে ধরলো। গানের মৃদু তালে নাচছে দুজন। ভয়ঙ্কর সুন্দর এক মোহনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে। অতল গহ্বরে আস্বাদের সঙ্গে হারিয়ে যাচ্ছে অরা। ইচ্ছে করছে সময়টাকে থামিয়ে দিতে। ঠিক এভাবেই থাকতে বাকিটা জীবন। পৃথিবীর কাছে অরার আর কিছুই চাওয়ার নেই। অরার কপালে কপাল ঠেকিয়ে আসাদ ঘোর লাগা কণ্ঠে বলল, এই গানের প্রতিটা লাইন তোমাকে ডেডিকেট করলাম। অরা সজল চোখে তাকিয়ে বলল। আপনি এত ভালো কেন আরশাদ? অরার চোখের জল গড়িয়ে পড়ার আগে আসাদ তা মুছে দিয়ে বলল, আমি যে তোমার, এই জন্য। আনন্দের প্রশান্তিতে নিজেকে হারিয়ে চুপ করে রইল অরা। একটা পর্যায়ে গান শেষ হয়ে গেল। অরা গিয়ে মুখ লুকালো আরশাদের বুকে। এই বুকটাকে তার পৃথিবীর সব থেকে নিরাপদ আশ্রয়স্থল বলে মনে হয়। আরশাদ তার বুক থেকে দুহাতে অরার মুখটা তুলে ধরে বলল, উইল ইউ মেরি মি? অরা বিস্ময়ের চূড়ান্ত শিখরে পৌঁছে বলল, আরেন্ট উই অলরেডি ম্যারিড? আরে ধুর, ওটা কোনো বিয়ে হলো নাকি? হোটেলের নিচতলায় লুকিয়ে লুকিয়ে বিয়ে? আমার এমন একটা বিয়ে দরকার যেখানে আমার সব আত্মীয় স্বজন আসবে, দিন রাত আনন্দ করবে, গায়ে হলুদ অনুষ্ঠান হবে, তোমার হাতে মেহেদি দিয়ে লেখা হবে আমার নাম, তুমি টকটকে লাল শাড়ি পরে বউ সেজে এসে আমার পাশে বসবে। আরশাদ এমনভাবে বলছে যেন বিয়ে করার জন্যে তার আর তর্স রয়েছে না। যত তাড়াতাড়ি তার একান্ত আপন অরাকে নতুন করে আপন করে নেয় ততটাই মঙ্গল। আরশাদ ব্যাকুল কণ্ঠে বলল, করবে বিয়ে? অরা আনন্দের হাসি হেসে বলল, অবশ্যই। আরশাদ তার পাঞ্জাবির পকেট থেকে নীল রঙের একটা বক্স বের করলো। সেই বক্সটা খুলতেই চোখের সামনে ভেসে উঠল চকচকে একটা হীরার আংটি। আরশাদ আংটিটা বক্স থেকে বের করে পরিয়ে দিল অরার অনামিকায়। ভালোবাসা জিনিসটা এতটাই সুন্দর। একটা সময় অরার মনে হতো ভালোবাসা কেবলই বিভ্রান্তিকর একটা সমীকরণ, অথচ আজ মনে হচ্ছে যে মানুষ ওই সমীকরণের সমাধান করে ফেলতে পারে, জগতের সব সুখ সে পায়। সুপারস্টার আরশাদ হকের যেখানে দুদণ্ড শান্তিতে নিঃশ্বাস ফেলার সময় নেই, সে কিনা সব কাজ ভুলে বিপদের দিনে তাকে উদ্ধার করতে ছুটে গিয়েছে। সে কিনা আজ অরাকে ভালোবেসে তার জন্য এত হুলস্থুল কাণ্ড বাঁধিয়েছে। আরশাদ হুট করে কোলে তুলে নিল অরাকে। আচমকা এমন কাণ্ডে অরা কিছুই বুঝে উঠতে না পেরে জড়িয়ে ধরল আরশাদের গলা। আরশাদ অরার নাকে নাক ঘষতে ঘষতে কোমল স্বরে বলল, কেমন লাগলো আজকে সারপ্রাইজটা? আরশাদের এমন কাণ্ডে হকচকিয়ে গিয়ে অরা কম্পিত স্বরে বলল, অসম্ভব সুন্দর। আরশাদ অরার ঠোঁটের একদম কাছে নিজের ঠোঁট এনে বলল, তোমার মতো। অরা কিছু বলতে যাচ্ছিল, বলার সুযোগ আর পেল কোথায়। তার আগেই আরশাদ তার ঠোঁট দুটো মিশিয়ে দিল অরার ঠোঁটে। শিহরণে শিহরণে পাগল হয়ে গেল অরা। বাড়ন্ত হৃদস্পন্দন কখন যে তাকে আরশাদের পাঞ্জাবি খামচে ধরতে বাধ্য করলো সে নিজেও জানে না। অনেকটা সময় ঠিক এভাবেই থাকার পর একটা শব্দে ঘোর কাটলো অরার, দরজা বন্ধ হয়ে যাওয়ার শব্দে। অরা চোখ মেলে তাকিয়ে দেখলো তারা শোবার ঘরে। কি আশ্চর্য, আরশাদ তাকে এখানে নিয়ে এলো কখন? সে কি এতটাই ঘুরে ডুবে গিয়েছিল যে আশেপাশের কোনো কিছু স্পর্শ করতে পারেনি তার চেতনাকে? হঠাৎ অরার খেয়াল হলো তাদের শোবার ঘরটাও ঠিক একইভাবে সুগন্ধিযুক্ত মোমবাতি আর ফুলের পাপড়ি দিয়ে সাজানো। অরা আরশাদের ঠোঁট ছেড়ে হতবিহ্বল কণ্ঠে বলল, এই কি, এই ঘরটাও সাজিয়েছেন? আরশাদ ব্যস্ত গলায় বলল, বললাম না ক্যান্ডেল লাইট বাসর করব। ব্যস্ত তা তো বটেই। কথা বলে আর এক মুহূর্ত সময় অপচয় করতে চাইছে না আরশাদ। অরাকে কোল থেকে নামিয়ে কোনো মতে এসিটা অন করে দিল। ফ্যান ছাড়লে তো মোমবাতিগুলো সব নিভে যাবে। এরপর অরাকে বদ্ধ দরজার সঙ্গে ঠেকে আবারও ব্যস্ত হয়ে পড়ল তার ঠোঁট দুটো নিয়ে। আরশাদের প্রত্যেকটা পদক্ষেপে যেন মূর্ছে যাচ্ছে অরা। লজ্জা, ভয়, ভালো লাগা, কত শত অনুভূতি যে তার এই মুহূর্তে অনুভূত হচ্ছে সে নিজেও জানে না। ভালোবাসার উন্মাদনায় নিজের মধ্যে আর নেই আরশাদ। অরার ঠোঁট দুটো ছেড়ে উন্মাদের ন্যায় মুখ ডুবিয়ে দিল তার গলায়। আরশাদের একটা হাত ব্যস্ত অরার কাঁধ থেকে আঁচলটা সরাতে, তবে মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেফটি পিন। অরা ব্যাপারটা বুঝতে পেরে অজস্র লজ্জার মাঝেও সেফটি পিন খুলে সাহায্য করে দিল আরশাদকে। আরশাদ এমনিতেই আগে থেকে উন্মাদ হয়েছিল অরার জন্যে। মেয়েটার ছোট্ট এই সারাটুকু যেন তার উন্মাদনা কয়েক হাজার গুণ বাড়িয়ে দিল। আরশাদ উত্তেজিত অবস্থায় অরার আঁচলটা কাঁধ থেকে সরিয়ে তাকে বিছানায় ফেলে দিল। বিছানার দিকে চোখ পড়তে অরা লজ্জায় মাটির সঙ্গে মিশে গেল। নাটক সিনেমা যেমন বাসর ঘরে বিছানার চারিদিকে ফুলের পর্দা তৈরি করা হয়, ঠিক সেভাবেই তাদের বিছানাটা সাজিয়েছে আরশাদ। আরশাদ অরার কাছে এসে ঘোরগ্রস্ত কণ্ঠে বলল, ওরা? কথা বলতেও যেন লজ্জা পাচ্ছে অরা, তবুও বহু কষ্টে অস্পষ্ট গলায় বলল। আরশাদ নেশাগ্রস্তের মতো বলল, আই লাভ ইউ টু। আই লাভ ইউ মোর দেন দ্য ওয়ার্ল্ড। আই লাভ ইউ ডে অ্যান্ড নাইট।
ভালোবাসার নতুন এক জগতে ওরা আজ ঘুরে বেড়ালো আরশাদের সঙ্গে, যে জগৎটা কেবলই তাদের, যে জগতে চাইলেই একে অপরের মাঝে হারিয়ে যাওয়া যায়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।